হ্যালো, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো আজকে আমরা ডিসকাস করব ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। শুধুমাত্র ডাব্লিউপি নয় বা কলকাতা পুলিশ নয়, এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সাম আসতে চলেছিল সেই এক্সামগুলির জন্য খুবই হেল্পফুল হবে। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, কোন ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ভারতীয় মুদ্রা নোটে পাওয়া যাবে? কোন ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ভারতীয় মুদ্রা নোটে পাওয়া যাবে? এটি হয়ে যাবে মনমোহন সিং। কি হবে? মনমোহন সিং। কি হবে? মনমোহন সিং। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি পূর্বে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1982 থেকে 1985 গভর্নর থাকাকালীন তার স্বাক্ষর ভারতীয় নোটে মুদ্রিত হয়েছিল। কি হচ্ছে? মনমোহন সিং। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? এটি অপশন হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। কে? আলাউদ্দিন খিলজি নির্মাণ করেন। আলাউদ্দিন খিলজি 1311 সালে দিল্লির কুতুব মিনার চত্বরে বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেন। এটি সম্পূর্ণ লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি। আর যদি বলা হয় কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা। কি হচ্ছে? স্লেভ ডাইনেস্টি বা দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশের কি ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন। আর ইলতুৎমিশ যদি বলা হয়, ইলতুৎমিশ হলেন কুতুব মিনার নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। কি আছে? কুতুব মিনারের কুতুব মিনার ইনি কি করেছিলেন? কুতুব মিনারের নির্মাণ কাজ কি করেছিলেন? কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন কে? ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্নে যাব। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? এটি অ্যান্সার হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। কি হবে? মৌলানা আবুল কালাম আজাদ। অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। কি ছিলেন? শিক্ষামন্ত্রী। প্রথম কি ছিলেন? শিক্ষামন্ত্রী। প্রথম কি ছিলেন? প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। এটি তার লেখা অত্যন্ত বিখ্যাত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। কি ছিল এটি? আত্মজীবনীমূলক গ্রন্থ। যদি বলা হয় এপিজে আব্দুল কালাম কে ছিলেন, তাহলে বলবে এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। কি ছিলেন? প্রাক্তন প্রাক্তন রাষ্ট্রপতি। তার বিখ্যাত একটি বই হলো উইংস অফ ফায়ার এবং ইগনাইটেড মাইন্ডস। পরবর্তী প্রশ্নে যাব। সংবিধানের 11তম মৌলিক কর্তব্য কত সালে যুক্ত করা হয়? সংবিধানের 11তম মৌলিক কর্তব্যটি কত সালে যুক্ত করা হয়? এটি অ্যান্সার হয়ে যাবে 2002। 2002। কি হবে? 2002। 2002 সাল 86তম সংশোধনী। এই বছর 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া যুক্ত করা হয়। 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়। সেটি কি ছিল? 6 থেকে 14 বয়সী শিশুদের শিক্ষার
শিক্ষার সুযোগ করে দেওয়া। তোমরা অবশ্যই মনে রাখবে এই 11তম মৌলিক কর্তব্যের মধ্য দিয়ে কি যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্নে যাব। শৈলতক্ষেপ বৃষ্টিপাত পাহাড় পর্বতের কোন ঢালে হয়? শৈলতক্ষেপ বৃষ্টিপাত পাহাড় পর্বতের কোন ঢালে হয়? এটি অ্যান্সার হবে প্রতিবাদ ঢাল। কি হবে? প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢাল অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের যে ঢালে ধাক্কা খেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিবাদ ঢাল বলে। অর্থাৎ যদি বলা হয় এটি একটি পাহাড়, এখান থেকে সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্র সংলগ্ন বায়ু গিয়ে কি হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের কোথায় এই ঢালে হচ্ছে কি হয় ঢালে ধাক্কা খেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে কি হয় বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতকে আমরা সাধারণত শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলে থাকি। এটি হচ্ছে প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢাল। আর অনুবাদ ঢাল কাকে বলবো? পর্বতের বিপরীত ঢাল যেখানে বায়ু পৌঁছানোর পর জলীয় বাষ্প কমে যায় এবং বায়ু নিচের দিকে নামে, বৃষ্টিপাত প্রায় হয় না। এই অঞ্চলকে বৃষ্টি ছায়া অঞ্চল বা রেন শ্যাডো এরিয়া বলা হয়। কোনটিকে বলবো? এই যে অঞ্চলটি, এই অঞ্চলটিকে রেন শ্যাডো এরিয়া বা বৃষ্টি ছায়া অঞ্চল বলে থাকি। সাধারণত বৃষ্টি ছায়া অঞ্চল বা রেন শ্যাডো এরিয়া বলে থাকি। পরবর্তী প্রশ্নে যাব। চলমান গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীর সামনের দিকে হেলে পড়ে, এটির কারণ কি? ব্যাখ্যা করো। এটি হয়ে যাবে গতিজাড্য। অর্থাৎ কি হবে? গতিজাড্য অর্থাৎ গতিজাড্য বলতে কি? গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা দেখায় তাকে গতিজাড্য বলে। গাড়ির ব্রেক কষলে যাত্রীর শরীরে নিচের অংশ গাড়ির সাথে স্থির হলেও উপরের অংশ গতিজাড্যের কারণে এগিয়ে যেতে চায়। আর যদি স্থিতিজাড্য কাকে বলা হয় তাহলে বলা হবে যে স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, একে স্থিতিজাড্য বলে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে তাহলে গতিজাড্য এবং স্থিতিজাড্যের মধ্যে পার্থক্য। গতিজাড্য হলো গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা দেখায় তাকে গতিজাড্য বলে। অর্থাৎ গাড়ি ব্রেক কষলে যাত্রীর শরীরে নিচের অংশ গাড়ির সাথে স্থির হলেও উপরের অংশ গতিজাড্যের কারণে এগিয়ে যেতে চায়, একে গতিজাড্য বলবে। এবং স্থিতিজাড্য হলো স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পেছন দিকে হেলে পড়ে, এটি হলো স্থিতিজাড্য। পরবর্তী প্রশ্নে যাব। খাদ্যের তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু মাপা হয় যেটি দিয়ে তা হলো ক্যালোরি। কি দিয়ে? ক্যালোরি। অর্থাৎ পুষ্টিবিজ্ঞানে খাদ্যের শক্তি বা তাপন মূল্য পরিমাপের প্রচলিত একক হলো ক্যালোরি। আর জুল কি? জুল পার সেকেন্ড, একে বলা হয় ওয়াট, যা ক্ষমতার একক বলা হয়। ঠিক আছে? পাওয়ার। আর জুল হলো আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই বা কার্যের একক। কি হচ্ছে? কার্য বা শক্তির একক। জুল কি? কার্য বা শক্তির একক হচ্ছে জুল। কি যে? এসআই পদ্ধতি, এসআই। পরবর্তী প্রশ্নে যাব। কোনটি ভেক্টর রাশি? এটি হয়ে যাবে ভরবেগ। কি হবে? ভরবেগ। পরবর্তী প্রশ্নে যাব। 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠিত হয়েছিল? 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠিত হয়েছিল? এটি হয়ে যাবে জওহরলাল নেহরু। কার? জওহরলাল নেহরু এই অধিবেশনে বিখ্যাত পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ করে। পূর্ণ স্বরাজ তাহলে প্রস্তাব পাশ করে কোন অধিবেশনে? এটি হয়ে যাবে কংগ্রেসের লাহোর অধিবেশনে 1929 সালে। পূর্ণ স্বরাজ।
এবং রাভি নদীর তীরে ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। তাহলে এই সময় ভারতের তেরঙ্গা কোথায় উত্তোলন করা হয়েছিল? রাভি নদীর তীরে। এটি মনে রাখবে। যদি প্রশ্ন পড়ে যে কোন নদীর তীরে পূর্ণ স্বরাজের দাবি করার সময় কোন নদীর তীরে ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল, তাহলে তোমরা বলবে যে রাভি নদী। কোন নদী? রাভি নদী। যদিও এরকম প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল এক্সামে বা স্টেট এক্সামে পড়ে না, তবুও এগুলি আদার এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা অবশ্যই এটি দেখবে। পরবর্তী প্রশ্নে যাব। শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে। কি হচ্ছে? কঠিন মাধ্যমে। যদি বলে শূন্য মাধ্যমে কেন শব্দের বেগ সবচেয়ে বেশি হবে না, তাহলে বলবো যে শব্দ একটি হচ্ছে স্থিতিস্থাপক যান্ত্রিক তরঙ্গ, তাই চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন। শূন্য স্থানে শব্দের বেগ কি হয়? সবসময় শূন্য হয়, অর্থাৎ শব্দ চলাচল করতে পারে না। তাই শূন্য স্থানে হচ্ছে শব্দের বেগ সবচেয়ে কম এবং কঠিন মাধ্যমে হচ্ছে সবচেয়ে বেশি। কঠিন মাধ্যমে কেন বেশি? মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতা বেশি হওয়ার শব্দ কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে, যেমন লোহা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন আকবর। কে? আকবর। আকবর 1577 সালে মুঘল সেনাবাহিনী ও প্রশাসনিক কাঠামোকে সুসংগঠিত করতে মনসবদারি প্রথা চালু করা। এই মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা। মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা। শেরশাহ কি করে যায়? তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা বা পাট্টা কবুলিয়ত প্রথা এবং যাতায়াতের জন্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। কি এই শেরশাহ কি করেছিলেন? জিটি রোড, যেটা সাধারণত আমরা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে জানি, এবং তিনি পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেছিলেন। কি হচ্ছে? পাট্টা ও কবুলিয়ত। যে পাট্টা ও কবুলিয়ত প্রথা এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন কে? শেরশাহ। পরবর্তী প্রশ্নে যাব। তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ কি হয়? বাড়ে। কি হয়েছে? ধাতুর রোধ বাড়ে। কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? এটি হয়ে যাবে 1935। এটি কিসের দ্বারা গঠিত হয়েছিল? হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1934 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। কোথায়? কলকাতায়। পরে 1937 সালে স্থায়ীভাবে মুম্বাইতে স্থানান্তরিত হয়। যদি বলা হয় কত সালে এটি কলকাতা থেকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়, তাহলে এটি বলবে 1937। কত? 1937। কোথায়? কলকাতা থেকে হচ্ছে মুম্বাইতে স্থানান্তরিত করা। কলকাতা থেকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। পরবর্তী প্রশ্নে যাব। রাউরকেল্লা লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? এটি হয়েছে ব্রাহ্মণী। ব্রাহ্মণী। এই ব্রাহ্মণী নদী কোথায় অবস্থিত? ওড়িশার রাউরকেল্লা ইস্পাত কারখানাটি ব্রাহ্মণী ও শঙ্খ নদীর মিলনস্থলের কাছে অবস্থিত। এটি জার্মানির সহযোগিতায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে গড়ে ওঠে। কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য হলো? এটি হয়ে যাবে কর্ণাটক। কি হবে? কর্ণাটক। ভারতের মোট কফি উৎপাদনের প্রায় কত শতাংশ? 70%। কত? 70%-এর বেশি একা কর্ণাটক রাজ্য উৎপাদন করে। চিকমাগালুর ভারতের কফি গবেষণাগার ও কফির জন্মস্থান হিসেবে পরিচিত। কি? চিকমাগালুর গেল কফি গবেষণাগার।
কফি গবেষণাগার, মনে রাখবে। আর যদি বলা হয় বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আসাম। কি হবে? আসাম। টি প্রডিউসড, টি প্রডিউস স্টেট। পরবর্তী প্রশ্নে যাব। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি পার্লামেন্টকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দিয়েছে? এটি হয়েছে 368। 368 সংবিধানের 20 নম্বর পার্টের অন্তর্ভুক্ত এই অনুচ্ছেদটি সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়। এই ধারণাটি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছে। যদি বলা হয় 352 নম্বর আর্টিকেলে কি আছে, যদি বলা হয় 352 নম্বর আর্টিকেলে কি আছে, জাতীয় জরুরি অবস্থা। কি হচ্ছে? জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারা। আর 356তে হচ্ছে রাষ্ট্রপতি শাসন। কি হচ্ছে? রাষ্ট্রপতি শাসন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন। রাজ্যে হচ্ছে রাষ্ট্রপতি শাসন। আর রইল 360। 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা তোমরা অবশ্যই মনে রাখবে, এগুলিও খুবই ইম্পর্টেন্ট। বাকি আর্টিকেল যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি দেশের হয়ে প্রথম এশিয়ান গেমসে সোনা জেতেন? এটি হয়ে যাবে কমলজিৎ সান্ধু। কে? কমলজিৎ সান্ধু। ইনি 1970 সালের ব্যাংকক এশিয়ান গেমসে 400 মিটার দৌড়ে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই রেকর্ড গড়েন। কত? 400 মিটার দৌড়ে। 400 মিটার দৌড়ে কত সালে? 1970। 1970 সাল। কি জিতেছিলেন ইনি? গোল্ড। ব্যাংকক এশিয়ান গেমসে। কি হবে? ব্যাংকক। ব্যাংকক এশিয়ান গেমসে সোনা জিতে তিনি 1970 সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই রেকর্ড করেন। পরবর্তী প্রশ্নে যাব। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো, তোমরা জানো যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। এটি আবার দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামেও পরিচিত। বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত, আবার দক্ষিণের গঙ্গা নামেও পরিচিত। দক্ষিণের গঙ্গা নামেও পরিচিত। যদি বলা হয় কাবেরী কি বলা হয়? পবিত্রতার দিক থেকে, পবিত্রতার দিক থেকে কাবেরী নদীকেও দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে যাব। কোষের আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ কাকে বলা হয়? এটি হয়ে যাবে লাইসোজোম। কি হয়? লাইসোজোম। এর মধ্যে শক্তিশালী পাচক ও উৎসেচক থাকে। কোনো কারণে কোষ ক্ষতিগ্রস্ত হলে এটি ফেটে গিয়ে নিজের কোষকেই ধ্বংস করে ফেলে, তাই একে আত্মঘাতী থলি বলা হয়। আর মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস বলা হয় থাকে বা শক্তিঘর, কোষের শক্তিঘর। পাওয়ার হাউস বা শক্তিঘর বলে থাকি কাকে? মাইটোকন্ড্রিয়াকে। আর রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি বলা হয়েছে রাইবোজোমকে। পরবর্তী প্রশ্নে যাব। নিম্নের কোনটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক? এটি হয়ে যাবে জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক সাধারণত 1936 সালে উত্তরাখণ্ডে প্রথম জাতীয় উদ্যান হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
কত? 1936 মনে রাখবে। 1936 প্রথম হয়। কোথায় হয় এটি? এটি সাধারণত উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে। এর পূর্ব নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। কি ছিল? হেলি। হেলি ন্যাশনাল পার্ক। মনে রাখবে, অনেক সময় পূর্ব নামও পড়ে থাকে এক্সামে, তাই মনে রাখবে যে হেলি ন্যাশনাল পার্ক পূর্ব নাম ছিল কার? জিম করবেট ন্যাশনাল পার্কের। গির ন্যাশনাল পার্ক। গির ন্যাশনাল পার্ক হচ্ছে গুজরাটে অবস্থিত। কোথায়? গুজরাট। কিসের জন্য বিখ্যাত এটি? সিংহ সংরক্ষণ। সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। একটি ডেস একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি দুর্বল সংকেত গ্রহণ করে এবং এটি পুনরায় শক্তিশালী করে প্রেরণ করে। এটি কি হবে? রিপিটার। কি হবে? রিপিটার। অ্যান্সার হবে রিপিটার। অর্থাৎ রিপিটার কি? নেটওয়ার্কের দীর্ঘ দূরত্বে ডেটা পাঠানোর সময় সিগন্যাল দুর্বল হয়ে পড়লে রিপিটার সেই সিগন্যাল গ্রহণ করে এবং তাকে আবার আগের শক্তিতে রিজেনারেট বা বুস্ট করে। রাউটার যদি বলা হয়, একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট আদান প্রদানের সেরা পথ হলো রাউটার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটি নিম্নের কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনীমূলক পুস্তক? এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটি হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট ক্যারিয়ারের জীবন উত্থান পতনের কাহিনীর উপর ভিত্তি করে বইটি লেখা। যদি বলা হয় যুবরাজের কি ছিল? যুবরাজ কি লিখেছে? দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ। আর সচিন টেন্ডুলকারের লেখা হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। প্লেয়িং ইট মাই ওয়ে সচিন টেন্ডুলকার লিখেছিলেন। পরবর্তী প্রশ্নে যাব। সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? এটি হয়ে যাবে শুক্র। শুক্র। পরবর্তী প্রশ্নে যাব। লীলা স্যামসন নিম্নের কোন ধ্রুপদী নাচের সাথে জড়িত? এটি হয়ে যাবে ভরতনাট্যম। ভরতনাট্যম। লীলা স্যামসন ভারতের একজন অত্যন্ত বিশিষ্ট ভরতনাট্যম নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার। ভরতনাট্যম তামিলনাড়ুর এক ধ্রুপদী নৃত্য। লাস্ট একটি কোশ্চেন রেখেছি, সেটি হলো সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি মৃতের স্তূপ নামে পরিচিত? এটি হয়ে যাবে মহেঞ্জোদারো। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের আক্ষরিক অর্থ হলো মৃতের স্তূপ বা মাউন্ড অফ দ্য ডেড। এটি 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। কে? রাখাল দাস। রাখাল দাস ব্যানার্জি। আর মনে রাখবে, কালীবাগানকে সাধারণত ব্ল্যাক বেঙ্গল বলা হয় থাকে। ব্ল্যাক বেঙ্গল বা কালো চড়ি। ঠিক আছে, আজকের এই ভিডিওতে এ অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।